নমস্কার বন্ধুরা, ফিয়ারফুল স্টেশনে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। তো যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অথবা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প। আমাদের আজকের গল্প রাইমা পাত্রর লেখা মৃত মানুষের মিছিল। বৈঠকখানার আরাম কেদারায় বসে যিশুদা তাল পাতার পাখাটা মাঝে মাঝে দোলাচ্ছেন। কয়েকদিন ধরে যা লোডশেডিং চলছে মানুষগুলোকে নাজেহাল করে দিয়েছে। আমরা গিয়ে কয়েকটা চেয়ার টেনে যিশুদার চারপাশে চার মূর্তি বসে পড়লাম। একটু মুচকি হেসে যিশুদা বললেন, স্বপন নাকি? এসো এসো। আমি বললাম, হ্যাঁ দাদা। যিশুদা আবার বলে উঠলেন, মেয়েটা নাচের প্র্যাকটিস করছে? ওই একটু আধটু। দাদা বললেন, খুব ভালো খুব ভালো। হ্যাঁ, তোমার লেখালেখি কেমন চলছে? কলমের কালি শেষ হচ্ছে, আর আমার পরিশ্রমের ফসল একদিন ওজন দরে চলে যাবে। যিশুদা এবার একটু গম্ভীর হলেন। বন্ধুরা কুশল বার্তা সেরে যিশুদার কাছে আবদার করল, দাদা, আজ একটা গল্প শোনাতে হবে। যিশুদা বললেন, কি আর শোনাবো? আমি বললাম, দাদা, সাংবাদিকতা করে দেশে বিদেশে অনেক পাড়ি দিয়েছেন, আবার অনেক গ্রামে গ্রামেও তো ঘুরেছেন। ওর এই কিছু একটা ঘটনা শোনান না। যিশুদা কিছুক্ষণ চুপচাপ থেকে বললেন, শোনো তবে, আমার জীবনের ছোট একটা ঘটনা। আমি একবার ভূতের পাল্লায় পড়েছিলাম। পেলা চোখগুলোকে বড় বড় করে বলে উঠল, ভূত! আমি পেলাকে ধমক দিয়ে বললাম, চুপ, দাদাকে বলতে দে। যিশুদা বললেন, হ্যাঁ, ভূত। সে এক ভয়ঙ্কর ঘটনা। আমি একবার কলকাতা থেকে বাঁকুড়ায় আসছি। রাস্তার মাঝে শুরু হলো প্রবল ঝড় এবং শিলাবৃষ্টি। ঝড় বৃষ্টি থামতে থামতে প্রায় ঘন্টা দুয়েক লেগে গেল। রাস্তার অবস্থাও খুব একটা ভালো ছিল না। রাস্তার মাঝখানে খানের খালডোবগুলো জলে থই থই করছে। যাক, এই লাইনের পরিচিত ড্রাইভার কোথায় জল বা ডোবা বাঁধা বিপত্তি কাটিয়ে কোনো রকমে এসে পৌঁছলো ডাঙ্গা স্ট্যান্ডে। আমি ঘড়িটার দিকে তাকিয়ে দেখলাম রাত্রি 10টা, মানে পল্লী গ্রামের মাঝরাত্রি। আমার সাথে কয়েকজন যারা নামলো তারা চলে গেল আপন আপন গন্তব্যস্থলে। শুধু রইলাম আমি একা। এখানে কয়েকটি চা চপের দোকান ছাড়া আর কিছু নেই। তারাও চলে গেছে অনেক আগে। আর থাকবেই বা কেন? পবনদেবের যা অত্যাচার, জীবন নিয়ে পালাতে পারলেই বাঁচার। আমি রাস্তার উপর পায়চারি করতে লাগলাম আর ঝুপড়িগুলোর অবস্থা দেখতে লাগলাম। কোনোটার ছাউন নেই, কোনোটা মুখ থুবড়ে পড়ে আছে।
হঠাৎ একটা মাল বোঝাই লরি ছুটে এলো। ওর তীব্র আলোয় আমার চোখ ধাঁধিয়ে গেল। আমি তাড়াহুড়ো করতে গিয়ে একটা খানায় পা পড়ে হুড়মুড়িয়ে পড়লাম রাস্তার পাশে। বিরক্ত হয়ে গা ঝাড়া দিতে দিতে উঠে পড়ে বললাম, যত সব মাতালের দল। আমি উঠে আবার একটু এগিয়ে গেলাম। আমায় দেখে কয়েকটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল। আমি বুঝলাম অচেনা মানুষ দেখলে এরা এমন করে। হঠাৎ আমার নজরে পড়ল কিছুটা দূরে একটা ঝুপড়ি দোকান থেকে একটু মৃদু আলো দেখা যাচ্ছে। মনে মনে ভাবলাম, যাক, বাঁচা গেল, রাতটা ওখানে কোনো রকমে কাটিয়ে দেওয়া যাবে। আমি ঝুপড়ির সামনে গিয়ে ডেকে বললাম, এই যে শুনছেন? গম্ভীর গলায় উত্তর এলো, এত রাইতে এখানে কিছু মিলবে না। লোকটি তার চাদরখানা মুখ অব্দি টেনে নিল। আমি আবার বললাম, এই যে দাদা শুনছেন? লোকটি এবার খেকিয়ে উঠল। বেশ জ্বালাতন করেন তো আপনি। বলছি না কিছু মিলবে না। আমি সঙ্গে সঙ্গে বলে উঠলাম, না না, কিছু চাই না আমার, শুধু একটা কথা বলছিলাম। লোকটি এবার উঠে বসলো, তারপর বলল, বলুন কি বলবেন। আমি একটু ইতস্তত করে বললাম, আমি অনেক দূর থেকে আসছি। লোকটি আমার দিকে তাকিয়ে বলল, এত রাইতে কোথা থেকে আসছেন? আমি বুঝলাম মানুষটি আমার প্রতি একটু নরম হয়ে এসেছে। আমি বললাম, কলকাতা থেকে। এবার লোকটি মাথা নেড়ে বলল, ও বুঝেছি, রাইতের শেষ গাড়িতে নেমেছেন বুঝি। আমি বলে উঠলাম, হ্যাঁ হ্যাঁ। লোকটি বলল, এত রাইতে কোথায় যাবেন? যা দুর্যোগ গেছে আর কোনো যানবাহন মিলবে না। একটাই রিক্সা থাকতো, ওই সুবল বেটার। ও বেটাও তো। তারপর লোকটি চুপ করে গেল। আমি বললাম, রাতটুকু যদি আপনার এখানে আশ্রয় দেন তাহলে। আহ, লোকটি আমার দিকে তাকালো, তারপর বলল, আমার তো কোনো আপত্তি নেই, কিন্তু কিছুক্ষণ চুপ করে আবার বলল, আমার দোকানের যা অবস্থা, এই দুখানি বেঞ্চ ছাড়া আর কিছুই নেই। আমি বললাম, ওতেই হবে, কোনো রকমের রাত্রিটা কাটিয়ে দেওয়া যাবে। বেঞ্চের ওপর বসে জলের বোতল বার করে গলায় ঢালতে যাব, ভদ্রলোক বলে উঠল, আরে দাঁড়ান দাঁড়ান। আমি তাকালাম লোকটির দিকে। আবার কি হলো? লোকটি বলে উঠল, আপনি আমার রাইতের অতিথি। গরিবের দোকানের দুখানা নাড়ু অন্তত সেবা করুন। আমি বাধা দিয়ে বললাম, আরে না না, কিছুই লাগবে না, তাছাড়া আমার কাছে। আমার কথা শেষ হওয়ার আগেই লোকটি একটি প্লেটে দুখানা গুড়ের নাড়ু এনে বলল, নিন নিন, এই দুখানা আগে সেবা করুন। আমি গুড়ের নাড়ু চিবোতে চিবোতে বললাম, আপনি কেন বসে রইলেন? আপনি শুয়ে পড়ুন।
আমিও কাঁধের ঝোলাটা মাথার বালিশ করে সরু বেঞ্চে দেহটা এলিয়ে দিলাম। ভদ্রলোক বলল, তা কোথায় যাওয়া হবে? আমি বললাম, যেতাম তো চণ্ডীপুর। লোকটি বলল, ওখানে বুঝি আপনার আত্মীয় আছে? আমি বললাম, না না, আমার এক বন্ধু আছে। এভাবে আমাদের কিছুক্ষণ বাক্যালাপ চলতে চলতে ভদ্রলোক নাক ডাকতে শুরু করেছে। আমারও চোখে তন্দ্রা নেমে এলো। হঠাৎ একটা প্যাক প্যাক বাঁশির শব্দে আমার ঘুম ভেঙে গেল। আমি ভাবলাম ভোর হয়েছে, ভোরের দিকে এক দুটো গাড়ি আছে ওই লাইনে। আমি কয়েকবার কলকাতা যাওয়া আসা করেছি। আমি দেরি না করে আমার সাইড ব্যাগটা কাঁধে নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম দোকান থেকে। ঠিক দোকান থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসতেই আমার থেকে কিছুটা দূরে একটা রিক্সাওয়ালাকে দেখতে পেলাম। রিক্সাওয়ালাকে ঢেকে বললাম, ও ভাই, শুনছো? রিক্সাওয়ালা উত্তর দিল, হ্যাঁ, আমায় বলছেন? হ্যাঁ হ্যাঁ, তোমায় বলছি। চণ্ডীপুর যাবে? হ্যাঁ, চণ্ডীপুরেই তো যাচ্ছি। আসুন আসুন। আমি রিক্সায় উঠে বসলাম। রিক্সাটা ডাঙ্গা স্ট্যান্ড ছাড়িয়ে চলেছে গোলকপুরের দিকে। একে কাঁচা রাস্তা, তার উপর জল থই থই করছে। আমি বললাম, ভাই একটু দেখে শুনে চালাবে। রিক্সাওয়ালা উত্তর দিল, কেন? আমি বললাম, যা রাস্তার অবস্থা। রিক্সাওয়ালা উত্তর দিল, কোনো ভয় নেই বাবু, এই সুবলের রিক্সা কখনো বেইমানি করেনি। এবার আমি যেন হাতের কাছে চাঁদ পেয়ে গেলাম। উৎফুল্ল আনন্দে চিৎকার করে উঠলাম, আরে সুবল! সুবলও পিছনে ঘাড় ঘুরিয়ে একবার ভালো করে দেখে নিয়ে মহানন্দে উত্তর দিল, আরে সংবাদ বাবু যে কলকাতার শেষ গাড়িটাই নেমেছেন বুঝি? ও মনে হয় এই রিক্সায় ওঠার সময় আমাকে ভালোভাবে দেখতে পায়, আবছা অন্ধকারের জন্য, তাই প্রথমটাই চিনতে পারি। আমি বললাম, হ্যাঁ, তা তুমি এই গরমে চাদর মুড়ি দিয়েছো, বলি শরীর টরীর খারাপ করেছে নাকি? সুবল বলল, হ্যাঁ বাবু, একদিন হলো শরীরটা ভালো যাচ্ছে না, কেমন যেন শীত শীত লাগতাছে। ডাক্তার দেখিয়েছো? সুবল হেসে উত্তর দিল, এ জনমে আর হলো কই। আমি বুঝলাম সুবলের দোষ কি। এসব সামান্য ব্যাপারে ডাক্তারকে পয়সা দেওয়ার মতো ওদের টাকা নেই। উনান্তে পান্তা ফুরোয় যাদের, তারা যাবে ডাক্তারকে 100 টাকা দিতে, তার উপর ওষুধের বোঝা। আমরা গল্প করতে করতে কখন এসে পৌঁছে গেছি বৃন্দাবনপুর শ্মশানের পাশে। দেখলাম শ্মশানের চিতা দাউ দাউ করে জ্বলছে। আমি বললাম, সুবল, শ্মশানে চিতা জ্বলছে? সুবল বলে উঠল, হয়তো কোনো সালা পটল তুলেছে। তারপর সুবল আবারও বলল, সংবাদ বাবু,
এই ঝাপটা নামিয়ে দিন। আমি সুবলকে থাক বলতে গিয়েও থেমে গেলাম। শ্মশানের দিকে তাকিয়ে চোখ দুটো স্থির হয়ে গেল। দেখলাম কয়েকজন অর্ধ উলঙ্গ মানুষ চিতাটা ঘিরে উদম নৃত্য করছে। মনে মনে ভাবলাম কি দিনকাল পড়েছে, শবদাহ করতে এসে মদ খেয়ে উদম নৃত্য। কিন্তু এ কি রাতের অন্ধকারে এবং চিতার আলোয় মানুষগুলোকে দেখে মনে হয় এরা যেন এ পৃথিবীর কোনো প্রাণী নয়, যেন অন্য কোনো গ্রহের জীব। কালো কুৎসিত আর কঙ্কালসার চেহারা, লজ্জা নিবারণের জন্য এক চিলতে কাপড় কোমরে জড়িয়ে নিয়েছে। একজন তার লম্বা বাহু বিশিষ্ট হাতটা গন করে আগুনের মধ্যে ঢুকিয়ে দিল। তারপর সবটার একটা পোড়া অংশ বার করে এনে 5 জনে মিলে মাংসটা খুবলে খুবলে খেতে লাগলো। আমার অবিশ্বাস্য চোখ দুটোকে ঘষে আবার তাকালাম, দেখে সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। দেখে আমার মাথাটা ঝিমঝিম করতে লাগলো, শরীরটাও কেমন যেন গুলিয়ে উঠল, হয়তো বমি হবে। বললাম, সুবল রিকশা থামাও। সুবল বলল, ভয় নেই বাবু, শক্ত করে ধরে চোখ বুঝে বসে থাকুন। আমি তাই করলাম। হঠাৎ শুনতে পেলাম কে যেন বলছে, এই শুনলে এই মরাটা নিয়ে চলে কোথায়? এখানে নিয়ে আয়, আজ জমবে ভালো। বল বজ্র কণ্ঠে বলে উঠল, এই মুখ সামলে কথা বল, দেখছিস না ভদ্র লোক? মরার আবার ভদ্র অভদ্র আছে নাকি? বলি কোন শ্মশানে সৌদা করেছিস রে শুনলে? ওরা হো হো করে হেসে উঠল। এবার সুবল রিকশা থেকে মারলো 1 লাফ, তারপর চিৎকার করে উঠল, তবে রে আজ তোদের উচিত শিক্ষা দিয়ে দেব। আমি সঙ্গে সঙ্গে বাধা দিয়ে বললাম, আরে আরে করো কি? পরক্ষণেই আমি বুঝতে পারলাম এক গলা টেনে সুবল বেপরুয়া। ভূত প্রেত চোর ডাকাত ওর কাছে এখন কিছুই না। ও বোঝে না ওদের কাছে গেলে ঘাড় মোটকে দেবে চিতায় ফেলে। ভূতের অসাধ্য কিছু নেই। বললাম, সুবল রিকশায় উঠো। রিকশাটা গড়গড়িয়ে চললো রাস্তার উপর। দুরু দুরু বুক নিয়ে আমি মনে মনে ভাবলাম, এটুকুই আমার বাকি ছিল। ভূত প্রেত আমার বিশ্বাস ছিল না। আজ নিজের চোখে না দেখলে বিশ্বাসও হতো না। কিন্তু এ কি, রিকশাটা যেন দ্রুতগামী এক্সপ্রেসের মতো ছুটে চলেছে। দুজনের সমস্ত কথাবার্তা যেন নিমেষের মধ্যে স্তব্ধ হয়ে গেল। এটা কি হলো কিছুই বুঝে উঠতে পারলাম না। মানে সুবল হুঙ্কার দিয়ে রিকশা থেকে লাফ দিয়ে নিচে নেমে ওদের দিকে তেড়ে যেতেই সব চুপচাপ। মনে মনে ভাবলাম, এ কি সুবল নাকি সুবল বেশে কোনো প্রেতাত্মা? ও আবার ওরাও তো সৌদা টৌদার কি সব কথা বলছিল। কি জানি আজ কপালে কি আছে। রাস্তার পাশের গাছগুলো যেন নিদ্রায় অচৈতন্য। নেই ভোরের পাখির কোলাহল। দূরে গ্রামগুলো থেকে আসে না মোরগের ডাক। আকাশের দিকে তাকিয়ে দেখলাম
অরুণ বদনে তারাগুলো মিটমিট করে আমার দিকে চেয়ে আছে। আমি ভয় পেয়ে গেলাম, ভাবলাম এই ব্যাগের ভিতর হাত ঘড়িটা বার করে একবার দেখি, কিন্তু পারলাম না। হাত সরিয়ে আনলাম, কি জানি কত রাত্রি। কাঁপা কাঁপা গলায় বললাম, সুবল, আর কত দূর? সুবল উত্তর দিল, সামনের জঙ্গলটা পেরুলেই আমরা চণ্ডীপুরে প্রবেশ করব। আমি আবার ভয় পেয়ে গেলাম। কয়েক ঘন্টার রাস্তা কয়েক মুহূর্তে যেন পৌঁছে গেছি। হঠাৎ রিক্সাটা থামলো চণ্ডীপুরের পটাশ বনের মাঝ রাস্তায়। দুরু দুরু বুকে কাঁপা কাঁপা গলায় বললাম, থামলে কেন সুবল? সুবল উত্তর দিল, চণ্ডীপুর সীমানায় পৌঁছে গেছি বাবু, এবার আপনারে এখানেই নামতে হবে। আমি বললাম, তুমি যাবে না? না বাবু, আমি আর ও গ্রামের দিকে যাবনি। তাছাড়া আমাদের একটা মিটিং আছে, অনেক দেরি হয়ে গেছে, আমারে এখন যেতে হবে বাবু। রিক্সাটাকে সেখানেই রাস্তার ধারের একটা বড় গাছের নিচে দাঁড় করিয়ে রেখে এই পটাশ বনের সংকীর্ণ রাস্তা দিয়ে হন হন করে হেঁটে চলল সুবল। আমি ভাবলাম এত রাতে মিটিং, হ্যাঁ, মনে পড়ে গেল ওদের কথা। সুবলও ওদের দলে নাম লিখিয়েছে, আর যাবেই না কেন? এই স্বাধীন ভারতে কি পেয়েছে ওরা? না না, আর দেরি না, আমাকে সুবলের পিছু নিতেই হবে। ওদের কাছে আমাকে পৌঁছতেই হবে। পটাশের বনের আলো ছায়া পথ ধরে চুপি চুপি পিছু নিলাম সুবলের। পটাশের বন পেরিয়ে একটা বাঁশ বাগান পেরিয়ে একটা ফাঁকা মাঠে পৌঁছলাম। কিন্তু এ কি, কয়েক শত মানুষ বসে আছে ওই মাঠের মধ্যে। সকলের সারা শরীর সাদা কাপড়ে ঢাকা। একটা উঁচু ঢিবিতে দাঁড়িয়ে একজন বক্তৃতা দিচ্ছে। লোকটার গলাটা যেন মিনমিনে, কিছুই শোনা যায় না। তাছাড়া আমিও কয়েক মিটার দূরে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে এইটুকু বুঝলাম, এই বক্তৃতা দেওয়া ভদ্রলোকেই ওদের নেতা। যা, বড় মিস করলাম সুবলটাকে হাতছাড়া করে। এই ভিড়ের মধ্যে কোথায় হারিয়ে গেছে সুবল। কিন্তু আমায় যে ওদের নেতার কাছে যেতেই হবে, আজ একটা ইন্টারভিউ নিতেই হবে। হঠাৎ একটা হাতের স্পর্শ আমার পিঠে ঠেকল। আমি চমকে উঠলাম। এ হাত নয়, যেন শাবল হাতুড়ির ঘা। তারপর ফিস ফিস করে আমার কানের কাছে মুখ নিয়ে এসে সেই ভদ্রলোক বলে উঠল, এ গাছের আড়ালে কেন? নতুন বুঝি? এটা কোন ঠিক থেকে আসা হচ্ছে? আমি ঘাবড়ে গেলাম লোকটার কথা শুনে। ঠিক মানে কি বলতে চাইছে ও? আমি বললাম, ঠিক বুঝতে পারলাম না। লোকটি খিক খিক করে হেসে উঠে বলল, বোঝার দরকার নেই, চলেন চলেন, সবাই চলেন। তাছাড়া আপনার নামটা নথিভুক্ত করতে হবে আমাদের খাতায়। আমিও বুঝলাম এটাই সুযোগ। লোকটি ওদের নেতাকে বলল, এ নতুন স্যার। ওদের নেতা বক্তৃতা থামিয়ে আমায় বলল,
কোন দিক থেকে আসা হচ্ছে? আমি কিছুই বুঝতে পারলাম না। নির্বাক বকার মতো দাঁড়িয়ে রইলাম। লোকটি আবার বলল, পোশাক আশাক দেখে তো মনে হয়নি আপনি আমাদের দলের। এবার আমি নমস্কার জানিয়ে বললাম, নমস্কার, আমি একজন সাংবাদিক। দলনেতা এবার মহানন্দে হো হো করে হেসে উঠল। তারপর সাদা কাপড়ে মোড়া হাত দুটি তুলে আমায় নমস্কার জানিয়ে বলল, আমি ডাক্তার রায়, সারা জীবন মানুষের সেবা করে এসেছি। আজ দেখছেন দেশের কি অবস্থা। ৪৫ ডিগ্রি তাপের দহনে মাঠে যারা ফসল ফলায় কি পায় তারা? সুবলের মতো মানুষগুলো মাথায় গামছা দিয়ে হাড় কাঁপানো শীতে নয়তো ফাটা রোদে বাবুদের নিরাপদে পৌঁছে দেয় গন্তব্যস্থলে। এই যে দেখছেন, অসংখ্য আত্মাদের কেউ মরেছে চিকিৎসার অভাবে, কেউ মরেছে মাঠে ফসল ফলাতে গিয়ে সাপের কামড়ে, নয়তো বজ্রপাতে। কি পেয়েছে এরা? ঝান্ডা হাতে ভাইয়ে ভাইয়ে খুনোখুনি করেছে। কাজের মধ্যে একটাই কাজ করেছে, কত মায়ের কোল শূন্য এবং কত মুছে গেছে শীতের সিনু। সাংবাদিক বাবু, আপনার কলম কত প্রতিবাদ করেছে। পেরেছেন কি এদের গেরাকল থেকে মুক্ত করতে? এবার আমি বুঝলাম এরা কেউ মানুষ নয়, প্রেতাত্মার দল। আমি কোথায় এলাম? কি বা বোঝাবো এদের? ভয়ে জীব আড়ষ্ট হয়ে এলো। মুখ থেকে কোনো বাক্য সরছে না। পাগুলো কাঁপতে শুরু করেছে। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। কয়েক মুহূর্তের মধ্যে পড়ে যাব ঢিবি থেকে সমতলে। ভয়ে চোখ বুঝলাম, আর ঠিক তক্ষুনি একটা স্পর্শ অনুভব করলাম। তারপর কানের কাছে কে যেন ফিস ফিস করে বলছে, কি করলেন সংবাদ বাবু? কেন এলেন এখানে? আজ আমাদের মিছিল। ওরা যদি আপনাকে চিনতে পারে, কি করে বাঁচাবো আপনারে? এরই মধ্যে একটা ভয়ঙ্কর প্রেতাত্মা এসে দাঁড়িয়েছে আমার সামনে। মুখটা যেন আগুনে ঝলসে গেছে। সারা শরীরে দগদগে ঘা। মাথার চুলগুলো আগুনে পুড়ে কুকড়ে গেছে। চোখের কোটর থেকে বেরিয়ে আসছে অগ্নি ফুলিঙ্গ। আমি ভয় পেয়ে ডাক্তার রায়কে জড়িয়ে ধরলাম। ইতে বিপরীত। ডক্টর রায় চিৎকার করে উঠলেন। আমি বললাম, আমায় বাঁচান, আমায় বাঁচান, আমায় বাঁচান। এদিকে আত্মার বিকট হাসিতে আকাশ বাতাস কেঁপে উঠল। তারপর বলল, আমি আগেই বুঝেছিলাম স্যার, এই শয়তানটা গাছের আড়ালে দাঁড়িয়ে আমাদের সব কথা শুনছিল। তখনই ভেবেছিলাম ঘাটটা মটকে, তো মারিনি। দেখছিলাম বেটার সাহস। অপরদিকে আমাকে সুবল তার দু বাহুতে আড়াল করে চিৎকার করে উঠল, সাবধান নুরুল, এ খবরদার আর একটা এগোবি না বলে দিলাম, তাহলে ভালো হবে নিকো। কিন্তু হায়, এই ভয়ঙ্কর প্রেতাত্মার কাছে সুবল কতক্ষণ? কোথায় যেন ছুঁড়ে ফেলে দিল সুবলকে। তারপর আমার গলাটা চিপে ধরল। আমি চিৎকার করে উঠলাম। আর তারপরেই আমার আর কিছু মনে নেই। যখন চোখ খুললাম,
তখন দেখি আমার চিৎকার শুনে ছুটে এসেছে আমার বন্ধুর মেয়ে মনালি এবং কাজের মেয়ে পদ্মা। মনালি আমার ডেকে বলল, কি হয়েছে জেঠু, কি হয়েছে? আমি চোখ মেলে তাকিয়ে দেখলাম ব্রেকফাস্টের চামচ হাতে মনালি দাঁড়িয়ে। বুঝলাম আমার চিৎকারে ব্রেকফাস্টের টেবিল ছেড়ে মনালি ছুটে এসেছে। পাশে দাঁড়িয়ে আছে পিতৃহারা সুবলের মেয়েটা, দাঁড়িয়ে আছে ঝাড়ু হাতে, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। শেষে দুপুরবেলা খাবার টেবিলে আমাকে আমার বন্ধু জানিয়েছিল আমাকে নাকি তারা ওই পটাশ বনের মধ্যে অচৈতন্য অবস্থায় ভোরবেলায় পেয়েছিল, আর সেখান থেকে বাড়ি নিয়ে আসে। আর তখন থেকে আমার জ্ঞান ছিল না। আমি সকালবেলায় ওই স্বপ্ন দেখার মতোই চিৎকার করে চলেছিলাম অবিরত। তোমাদের কতটা গল্পটা ভালো লেগেছে কিনা আমি জানি না, তবে আরও কিছু অভিজ্ঞতা রয়েছে, সেসব থাক। আজ অনেক রাত হয়েছে বুঝলে শ্রাবণ, আমি তখন কয়েকদিন থাকছি। এসব গল্প পরে আবার একদিন বলা যাবে, কেমন? এই পর্যন্ত বলে যিশুদা থামলেন। পেলাটা তখন দেখি তোপসের একেবারে কোলের কাছে ঘেঁষে বসে আছে। ভয়ে বেচারার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। পেলা বলল, গুরু, আমি একা বাড়ি ফিরতে পারবো না। আমাকে একটু তুমি আর তপসে মিলে দিয়ে এসো না গুরু, একটু এগিয়ে দিলে ভালো হয়। তো আমাদের আজকের গল্প এই পর্যন্তই। গল্পটি কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করতে ভুলবেন না। আর আমাদের গল্প কে কোথা থেকে শুনছেন সেটিও জানাতে ভুলবেন না। তো চলুন আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের মঙ্গলবার। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।